গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 20 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের প্রথম প্রশ্ন, 2026 সালের এপ্রিলে কাকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে? দীনেশ ত্রিবেদী, এনাকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে। ইনি ভারতের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের প্রাক্তন সংসদ, 2021 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী বর্তমানে কে রয়েছেন? তারেক রহমান। আর এখানে হাই কমিশনার আর রাষ্ট্রদূত এর ডিফারেন্সটা একবার দেখে নাও। হাই কমিশনার আর অ্যাম্বাসেডর, দেখো মূলত কমনওয়েলথভুক্ত দেশগুলো, মানে যেগুলো মানে ব্রিটিশ উপনিবেশ ছিল, ইংরেজদের উপনিবেশ ছিল, সেই সমস্ত দেশগুলো সেখানে তোমার এই মূলত কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিযুক্ত হন আমাদের হাই কমিশনার। আর যেগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল না, মানে কমনওয়েলথ বহির্ভূত, সেই সব দেশে নিযুক্ত হন অ্যাম্বাসেডর। হাই কমিশনের কার্যালয়কে বলা হয় হাই কমিশন, আর রাষ্ট্রদূতের কার্যালয়কে বলা হয় দূতাবাস, অ্যাম্বাসি। একটা দেশের সরকার প্রধান, মানে সরকারের যে প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী, অন্য দেশের সরকার প্রধানের কাছে পাঠান এই হাই কমিশনারকে। আর একটা দেশের রাষ্ট্রপ্রধান, যেমন ধরো রাষ্ট্রপতি, তিনি অন্য দেশের রাষ্ট্রপ্রধানের কাছে পাঠান অ্যাম্বাসাডারকে। হাই কমিশনার আনুষ্ঠানিক মানে ইনফর্মাল পরিচয়পত্র বহন করেন, আর এরা ফর্মাল মানে পরিচয়পত্র মানে লেটার অফ ক্রিডেন্স বহন করেন। যেমন বাংলাদেশে, এটা একটা কমনওয়েলথভুক্ত দেশ, সুতরাং ভারতের প্রতিনিধি এখানে হাই কমিশনার বলা হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র, যেহেতু এটা মানে ভারতের প্রতিনিধি, এক্ষেত্রে রাষ্ট্রদূত বলা হবে, কারণ এটা কমনওয়েলথ বহির্ভূত। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আর পুরোপুরি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট এবং পিডিএফ একসাথে, এগুলো তোমার নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে আছে। এছাড়াও ইন্টারভিউ গাইড বলে তোমাদের নতুন WBSSC গ্রুপ সি গ্রুপ ডির গাইড বুক প্রকাশিত হয়েছে, যেটা তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে ইন্টারভিউয়ের গাইডেন্সের জন্য। এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা অন্যান্য সাবজেক্ট ওয়াইজ এবং ফুল লেন্থ মক টেস্ট তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের মক টেস্ট সিরিজ অপশন থেকে পাবে। এবং অন্যান্য যে সমস্ত ব্যাচগুলো চলছে সেই সমস্ত ব্যাচেও তোমরা যুক্ত হতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের হেল্পলাইন নাম্বার এটা, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে এই রানিং ব্যাচগুলোতে যুক্ত হতে পারো। এগুলো সম্পূর্ণ লাইভ চলছে এবং প্রত্যেকটা ব্যাচই কিন্তু উইথ টেস্ট সিরিজ ব্যাচ। নেক্সট, অমরাবতী ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে মোট কত টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে? $1.6 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে অমরাবতী ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে। অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানী, এই অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানী। তো এখানে বিশ্বব্যাংক আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে এই প্রকল্প পরিচালনা করছে। দুটো সংস্থাই মোট $1.6 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বব্যাংক $800 মিলিয়ন আর এশিয়ান উন্নয়ন ব্যাংক $800 মিলিয়ন। বিশ্বব্যাংক প্রজেক্টের প্রথম পর্যায়ের মানে ফেজ 1 এর জন্য $340 মিলিয়ন রিলিজ করেছে। দেখো, বিশ্বব্যাংক 1944 সালে ব্রেটন উড সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 সালের 19 ডিসেম্বর। বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর এশিয়ান উন্নয়ন ব্যাংকের রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা মান্দালুংয়েতে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর। বর্তমান প্রধান মানে প্রেসিডেন্ট অজয় বঙ্গ রয়েছেন বিশ্ব ব্যাংকের, আর এশিয়ান উন্নয়ন ব্যাংক যেটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেক্ষেত্রে মাসাতসুগু আসাকাওয়া প্রেসিডেন্ট রয়েছেন। 189টা বিশ্ব ব্যাংকের সদস্য দেশ রয়েছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য দেশ 68টা। বিশ্ব ব্যাংকের মূল লক্ষ্য চরম দারিদ্র্য দূর করা এবং বিশ্বব্যাপী সমৃদ্ধি বাড়ানো। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আর দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে। 2026 সালের এপ্রিলে ভারত সরকার রিলিফ স্কিমের আওতায় কোন দুটি নতুন দেশকে অন্তর্ভুক্ত করেছে? রিলিফ স্কিমের আওতায়
মিশর আর জর্ডান এই দুটো দেশকে অন্তর্ভুক্ত করেছে। ভারতের রপ্তানি বাণিজ্যের সুরক্ষা কবচ এই রিলিফ স্কিম, এর পুরো নাম রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশনস ফর এক্সপোর্ট ফেসিলিটেশনস। 19 মার্চ 2026 চালু করা হয়। মিশর এবং জর্ডান এই দুটো দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত। এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া ইসিজিসি এটা এই বাস্তবায়ন করে এই মানে স্কিমটাকে, এবং ভারত সরকার পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক অস্থিরতা এবং সামুদ্রিক বাণিজ্য বিঘ্ন ঘটার কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের সহায়তার জন্য এই রিলিফ স্কিম অনুমোদন করেছে। 497 কোটি টাকা ব্যয়ের এই বিশেষ স্কিমটা রপ্তানিকারকদের অতিরিক্ত পরিবহন আর বীমা খরচ কমিয়ে এবং ঝুঁকি কভারেজ বাড়িয়ে সহায়তা করবে। মিশর এর রাষ্ট্রপ্রধান রয়েছেন বর্তমানে আবদেল ফাতাহ আল সিসি, প্রেসিডেন্ট, আর জর্ডানের দ্বিতীয় আব্দুল্লাহ রাজা বলা হয়। সরকার প্রধান মিশরের মোস্তাফা মাদবৌলি প্রধানমন্ত্রী, আর জর্ডানের জাফর হাসান প্রধানমন্ত্রী। মিশরের রাজধানী কায়রো আর জর্ডানের রাজধানী আম্মান। মুদ্রা ইজিপশিয়ান পাউন্ড মিশরের, আর জর্ডানের জর্ডানিয়ান দিনার। আইনসভা মিশরের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং জর্ডানের ন্যাশনাল অ্যাসেম্বলি। প্রধান নদী বা জলপথ নীল নদ এবং সুয়েজ খাল মিশরের ক্ষেত্রে, আর জর্ডানের ক্ষেত্রে জর্ডান নদী, আকাবা উপসাগর। আলেকজান্দ্রিয়া, গিজা এগুলো সব মিশরের শহর, আর ইরবিদ, জারকা এগুলো সব জর্ডানের। 2026 সালে কোন বিদেশি বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরুতে তাদের গ্লোবাল ক্যাম্পাস তৈরির জন্য ইউজিসি থেকে লেটার অফ ইন্টেন্ট পেয়েছে? বার্কবেক ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে লেটার অফ ইন্টেন্ট পেয়েছে। লন্ডনের বিখ্যাত বার্কবেক ইউনিভার্সিটি ভারতে তাদের গ্লোবাল ক্যাম্পাস স্থাপনের জন্য ইউজিসি থেকে লেটার অফ ইন্টেন্ট লাভ করেছে। এই ক্যাম্পাসটা কর্ণাটকের বেঙ্গালুরুতে স্থাপিত হবে। ভারতীয় শিক্ষার্থীরা এখন ভারতেই ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রি অর্জন করতে পারবেন। লন্ডনে গিয়ে পড়াশোনা করার তুলনায় এখানে প্রায় 60% কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা পাওয়া যাবে। ডক্টর বি আর আম্বেদকরের কথা আমরা যদি দেখি, এনার পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর। 14 এপ্রিল 1891-তে মধ্যপ্রদেশে জন্ম এনার। আর এই দিনটাকে অর্থাৎ 14 এপ্রিলকে আমরা আম্বেদকর জয়ন্তী এবং সমতা দিবস হিসাবে পালন করি। ভারতীয় সংবিধানের জনক এবং আধুনিক মনু বলা হয় এই ডক্টর বি আর আম্বেদকরকে। 1990 সালে বি আর আম্বেদকর মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন। চৈতভূমি হচ্ছে এনার সমাধিস্থল। তিনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936 সালে এবং অল ইন্ডিয়া শিডিউলড কাস্ট ফেডারেশন 1942-তে প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি মানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। স্বাধীন ভারতের প্রথম আইন এবং বিচার মন্ত্রী ছিলেন। আর তিনি একমাত্র ভারতীয় নেতা যিনি 1930, 31 এবং 32 এই 3টে সালের গোলটেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন। 1932 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে তার এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, পুনা চুক্তি। আর মাহাদ সত্যাগ্রহ তিনি 1927 সালে করেছিলেন দলিতদের জলপানের অধিকারের জন্য। বহিষ্কৃত হিতকারিণী সভা 1924 সালে করেছিলেন দলিতদের শিক্ষার প্রসারের জন্য। আর জীবনের শেষ ভাগে 1956 সালে তিনি নাগপুরে শাসিষ্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর 2026 সালের এপ্রিলে কোন ব্যাংক ভিসার সাথে যৌথভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পিক্সেল ক্রেডিট কার্ড লঞ্চ করেছে? এটা করেছে HDFC ব্যাংক। মুম্বাইতে আয়োজিত একটা অনুষ্ঠানে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কিংবদন্তি মাইকেল ওয়েন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 HDFC ব্যাংকের পিক্সেল ক্রেডিট কার্ড লঞ্চ করেছেন। এই ক্যাম্পেইনটার নাম স্পেন্ড অ্যান্ড উইন, অর্থাৎ খরচ করুন এবং জিতুন। ভাগ্যবান বিজয়ীরা 2026 ফিফা বিশ্বকাপের ম্যাচ টিকিট, অফিসিয়াল মার্চেন্ডাইজ অর্থাৎ জার্সি, ফুটবল ইত্যাদি এবং ট্রাভেল প্যাকেজ জেতার সুযোগ পাবেন। এই কার্ডটা HDFC ব্যাংকের পে জ্যাপ অ্যাপ এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। হ্যাঁ, 2026-এর ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে অনেকগুলো প্রথম ঘটনার সাক্ষী হতে চলেছে। যেমন প্রথমবারের মতো 48টা দল এবারে খেলবে। এর আগে বিশ্বকাপে 32টা দল খেলতো, কিন্তু 2026 থেকে 48টা দল অংশগ্রহণ করবে। ইতিহাসে প্রথমবার 3টে দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফিফার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জুরিকে। বর্তমান ফিফা সভাপতি গিয়ানি ইনফান্তিনো। 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বকাপ এবং সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, মোট 5 বার। 2022-এ বিশ্বকাপ জয়ী
আর্জেন্টিনা ছিল, ফ্রান্সকে হারিয়ে জিতেছিল। এরপরে আরবিআই এর নিয়ম অনুযায়ী একটি স্মল ফাইন্যান্স ব্যাংকে ইউনিভার্সাল ব্যাংকে রূপান্তরের জন্য ন্যূনতম কত নেট ওয়ার্থ থাকতে হবে? ন্যূনতম 1,000 কোটি টাকা নেট ওয়ার্থ থাকতে হবে। ইউনিভার্সাল ব্যাংকে রূপান্তরের প্রয়োজনীয় শর্তাবলী যেগুলো দেখো দিয়েছে আরবিআই গাইডলাইন, সেগুলো হচ্ছে ট্র্যাক রেকর্ড, অন্তত 5 বছরের সন্তোষজনক পারফরমেন্স সহ শিডিউল স্ট্যাটাস থাকতে হবে, স্বীকৃত স্টক এক্সচেঞ্জ ব্যাংকের শেয়ার তালিকাভুক্ত থাকতে হবে, নেটওয়ার্থ শেষ অডিটেড কোয়ার্টার অনুযায়ী ন্যূনতম 1,000 কোটি টাকা নেট সম্পদ থাকতে হবে, শেষ 2 অর্থবর্ষে নেট প্রফিট থাকতে হবে, জিএনপিএ অর্থাৎ গ্রস এনপিএ যেটা আমাদের নন পারফর্মিং অ্যাসেট, গ্রস নন পারফর্মিং অ্যাসেট 3% বা তার কম হতে হবে গত 2 বছরে। এটা আমরা জানি ব্যাংকের কোনো বকেয়া ঋণের সেই অংশ যেটা সুদের আয় থেকে আসা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কোনো ঋণ গ্রহীতা 90 দিন বা তার বেশি সময় ধরে মূলধন বা সুদ পরিশোধ না করলে তাকে এই জিএনপিএ তে অন্তর্ভুক্ত করা হয়। এটা ব্যাংকের সম্পদের গুণমান এবং খারাপ ঋণের মোট পরিমাণ নির্দেশ করে, যেটা থেকে কোনো প্রভিশন বা নিরাপত্তা সঞ্চয় বাদ দেওয়া হয়নি। আর এনএনপিএ হচ্ছে এনপিএ, এটা 1% বা তার কম হতে হবে, এটা গত 2 বছরে। এটা ব্যাংকের মোট গ্রস এনপিএ থেকে প্রভিশন বা অনাদায়ী ঋণের বিপরীতে থাকা মানে যেটা প্রভিশন সেটা বাদ দেওয়ার পর অবশিষ্ট যে মানে খেলাপি ঋণ সেটার পরিমাণ। এটা একটা ব্যাংকের প্রকৃত আর্থিক ঝুঁকি এবং সম্পদের গুণমান বোঝার জন্য একটা প্রধান সূচক বলতে পারো। সিআরএআর যেটা, এটা নির্ধারিত ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও বজায় রাখার কথা বলা হয়েছে। এই মানে শর্তগুলো থাকতে হবে আর কি। 2026 সালের এপ্রিলে কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে? তো এটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ। 2028 সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে এবং 2030 সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপন করার লক্ষ্যমাত্রা, এটা আমেরিকান স্পেস নিউক্লিয়ার পাওয়ার ইনিশিয়েটিভ 2026 এর মানে লক্ষ্যমাত্রা আর্টেমিস 2 মিশনের সফল প্রত্যাবর্তনের পরেই ঘোষণা করা হয়েছিল। মহাকাশে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কেন প্রয়োজন? স্থায়ী বসবাসের শক্তি হিসাবে। দেখো, চাঁদে স্থায়ী বসতি বা লুনার বেস তৈরির জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন, যেটা সৌরশক্তি দিয়ে সবসময় সম্ভব নয়। এই মাঝারি মানের রিঅ্যাক্টরগুলো অন্তত 20 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে, কক্ষপথে অন্তত 3 বছর এবং চাঁদের পৃষ্ঠে অন্তত 5 বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। তারপরে কোন রাজ্য সরকার ভারতের প্রথম সম্পূর্ণ সমন্বিত ট্রমা কেয়ার এবং হাইওয়ে রেস্কিউ প্রোটোকল পরীক্ষামূলকভাবে চালু করার জন্য প্রজেক্ট সঞ্জীবনী চালু করেছে? তো এটা করেছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার ভারতের প্রথম সম্পূর্ণ সমন্বিত ট্রমা কেয়ার এবং হাইওয়ে রেস্কিউ প্রোটোকল হিসেবে এটা চালু করেছে। NH-44 অর্থাৎ জাতীয় সড়ক 44 এর হায়দ্রাবাদ থেকে আদিলাবাদ পর্যন্ত 251 কিলোমিটার দীর্ঘ স্ট্রেচ বা অংশে এটা প্রথম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এটা 13 থেকে 17 এপ্রিল অনুষ্ঠিত অ্যালাইভ রোড সেফটি উইক চলাকালীন চালু করা হয়। তেলেঙ্গানা সরকারের 99 দিনের অ্যাকশন প্ল্যান এর একটা অংশ এটা। সেভ লাইফ ফাউন্ডেশন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে এটা বাস্তবায়িত হচ্ছে। এরপরে কোন দল 16তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে? এটা জিতেছে ঝাড়খণ্ড। হকি ঝাড়খণ্ড 16তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে। এটা তাদের টানা তৃতীয় জাতীয় শিরোপা। 2024, 25 এবং 26 পরপর 3 বার জিতেছে। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের কোন স্থানে প্রথম চিপ ফ্যাব্রিকেশন প্ল্যান্টকে সেজ হিসাবে ঘোষণা করা হয়েছে? গুজরাটের ধোলেরাকে। এটা গুজরাটের ধোলেরায় অবস্থিত টাটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত হচ্ছে। সেমিকন্ডাক্টর উৎপাদনের পাশাপাশি ইলেকট্রনিক হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আইটি পরিষেবা সহায়তা করার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়। প্রায় 66 হেক্টর জমি জুড়ে এটা বিস্তৃত। আর এই ফ্যাব হচ্ছে এমন একটা কারখানা যেখানে কাঁচামাল মানে মেনলি সিলিকন থেকে অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনিক চিপ মানে ইন্টিগ্রেটেড সার্কিট আমরা যেটাকে বলি আইসি তৈরি করা হয়। সাধারণত কোনো কারখানার মতো নয়, এখানে কাজ চলে ন্যানোমিটার স্কেলে, অর্থাৎ মানুষের চুলের চেয়েও কয়েক হাজার গুণ ছোট সূক্ষ্মতায়। চিপ ফ্যাব্রিকেশন ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ 91,000 কোটি টাকা। আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। 2025 সালের ফ্রেঞ্চ ওপেন মহিলা একক খেতাব শিরোপা জিতেছে কোকো গফ।
আর গঙ্গাসাগর মেলার ভক্তরা কপিল মুনির আশ্রম মন্দিরে আসেন। এরপর আগের দিনের হোমওয়ার্ক যদি দেখি আমরা, দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর রঞ্জিত সাগর মাতৃ নির্মিত হয়েছে? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 19 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2026 সালের এপ্রিলে কোন মহিলা ক্রিকেটার 1-8 ব্র্যান্ডের নতুন মুখ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন? স্মৃতি মান্ধানা। 2028 সালে মঙ্গল গ্রহে পাঠাতে চলা রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন রোভারটা কোন মহাকাশ সংস্থার নেতৃত্বাধীন প্রকল্পের অংশ? ইএসএ। 2026 সালের এপ্রিলে ভারতের কোন রাজ্য ক্যান্সারকে একটি বিজ্ঞপ্তিযোগ্য ব্যাধি হিসেবে ঘোষণা করেছে? তেলেঙ্গানা। 2026 সালের এপ্রিলে ভারতের রাজনৈতিক ইতিহাস প্রচারের লক্ষ্যে ইন্ডিয়া পোস্ট কোন প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? প্রধানমন্ত্রী সংগ্রহশালা আর লাইব্রেরি। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি অনুযায়ী ভারত 2047 সালের মধ্যে কত পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে? 100 গিগাওয়াট। 2026 সালে কোন ভারতীয় আইটি সংস্থা টেনিস তারকা কার্লোস আলকারাজকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছে? ইনফোসিস। 2026 সালের মার্চ মাসের জন্য কাকে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত করা হয়েছে? সঞ্জু স্যামসন। নিউজিল্যান্ডের কোন অলরাউন্ডার 2026 সালের মার্চ মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারটা জিতেছেন? অ্যামেলিয়া কেট। 2026 সালের এপ্রিলে অ্যামাজন $11.57 বিলিয়ন কোন স্যাটেলাইট কমিউনিকেশন সংস্থাকে অধিগ্রহণের ঘোষণা করেছে? গ্লোবাল স্টার। 2026 সালের এপ্রিলে স্বাক্ষরিত হতে যাওয়া মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য কত নির্ধারণ করা হয়েছে? $5 বিলিয়ন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।